আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আরো একটা লেকচারে স্বাগতম। তো ফিজিক্স সাইকেল 1 এর আজকে হচ্ছে 3 নম্বর লেকচার এবং আজকের যে অধ্যায়টা আমরা পড়ব সেটা হচ্ছে ভেক্টরের 2 নম্বর লেকচার। সাইকেল 1 এর 3 নম্বর লেকচার। সাইকেল 1 এর হচ্ছে 3 নম্বর লেকচার। তো প্রথম লেকচারে আমরা কি পড়েছিলাম? ভৌত জগৎ মানে ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার এক লেকচারে আমরা শেষ করে দিয়েছিলাম। সেকেন্ড লেকচারে কি পড়েছিলাম? ভেক্টর পড়েছিলাম। থার্ড লেকচার আজকে হচ্ছে থার্ড লেকচার, আজকেও ভেক্টরের লেকচার। বুঝতে পারছো? তো চলো শুরু করি। তো 9:30টার সময় লাইভ শুরু হয়ে যায়। নির্দিষ্ট রুটিন অনুযায়ী কমিউনিটি পোস্টে দেখবা রুটিন পেয়ে যাবা, সেই রুটিন অনুযায়ী তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাবা। এইচএসসি 25 ব্যাচের জন্য সাইকেল আমাদের চালু হয়ে গেছে অলরেডি, 2টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে ক্লাসগুলো করে নিবা। বুঝতে পারছো? আজকের লেকচারে আমরা কি কি পড়ব? স্থানাঙ্ক এর ভেক্টর। স্থানাঙ্ক এর ভেক্টর এই জিনিসটা পড়বো। ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের গুণ, ভেক্টরের এর কোণ নির্ণয়, ভেক্টরদের ক্ষেত্রফল, একক ভেক্টর নির্ণয়। এই কয়েকটা জিনিস আমরা পড়বো। যদি আমরা সময় পাই তাহলে আরো কিছু জিনিস অ্যাড করব। যদি আমরা সময় পাই তাহলে আরো কিছু জিনিস পড়বো। বুঝতে পারছো? তো চলো এখন আমরা শুরু করে নিই। আর তোমরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং ফেসবুক পেজটিকে ফলো করোনি, তোমরা সবাই ফেসবুক পেজটিকে ফলো করে দেবা। তো স্থানাঙ্ক ভেক্টর। স্থানাঙ্ক ভেক্টর গত লেকচারে স্থানাঙ্ক ভেক্টর সম্পর্কে তোমাদের বলেছিলাম। তো আজকেও আমি স্থানাঙ্ক ভেক্টর নিয়ে কিছু বলি। মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ বরাবর এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু একটা, এটা হচ্ছে 0 0 বিন্দু। এখান থেকে এতটুক, এই পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট। এইখান থেকে আবার এই পয়েন্টের নাম হচ্ছে বি পয়েন্ট। এখন এ পয়েন্টের একটা স্থানাঙ্ক আছে। তো এ পয়েন্টের স্থানাঙ্ক ধরি আমরা 5,0, বি পয়েন্টের স্থানাঙ্ক 7,0। এখন আমাদের বের করতে বলছে এ বি ইকুয়াল টু কত, এ বি ভেক্টরটা কত হবে, এ বি ভেক্টরটা কত এটা আমাদের বের করতে বলছে। এখন ভেক্টরে কি থাকে? মানও থাকে, দিকও থাকে। তাহলে এই যে এ ভেক্টরের মান কত? দেখো এর শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কত ঘর গেছি আমরা? 5 ঘর। তাহলে এক্স অক্ষ বরাবর এর মান কত? 5। তাহলে এ ভেক্টরের আমাদের কি দেওয়া আছে? পয়েন্ট দেওয়া আছে। আর বি ভেক্টরের কি পয়েন্ট দেওয়া আছে। তো আগের লেকচারে আমি বলেছিলাম যে কিভাবে এই পয়েন্ট থেকে ভেক্টর বের করতে হয়। তারপরও দেখো, তাহলে এরকম যদি পয়েন্ট থাকে, পয়েন্ট থাকলে প্রথমে আমাদের কি করতে হবে? এ এবং বি ভেক্টর রূপ হিসেবে লিখতে হবে। এ এবং বি কে কি ভেক্টর আকারে লিখতে হবে। তাহলে এ ইকুয়াল টু, এখানে যে প্রথম আছে কত? 5। প্রথমের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স, এক্স এর স্থানাঙ্ক। তাহলে প্রথমে যে 5, আমি বলেছিলাম এক্স এর স্থানাঙ্কের একক ভেক্টর কি? আই। তাহলে 5 এর সাথে আই যোগ হবে, 5 আই। ঠিক আছে? এটাই হচ্ছে এ ভেক্টর। তাহলে বি ভেক্টর কি হবে? বি আছে কত? 7 আছে। 7 প্রথম, এই প্রথম স্থানাঙ্ক হচ্ছে এটা এক্স এর স্থানাঙ্ক, আর পরের স্থানাঙ্ক হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 7। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত? আই। এ এত, বি এত। এখন আমাদের এ বি বের করতে বলছে। তো এ বি, এ বি, এখন এইখানে যে ফর্মুলাটা সেটা হচ্ছে, এখন দেখো এই যে 0 থেকে বি এর দূরত্ব, এই এতটুক দূরত্ব থেকে আমাদের কোনটা বিয়োগ দিতে হবে? এই 0 থেকে এ এর দূরত্ব, এটা যদি আমরা বাদ দিই তাহলে কতটুকু পাবো? তাহলে কিন্তু আমরা এই অংশটুকু পেয়ে যাবো, তাই না? এই অংশটুকু পেয়ে যাবো। আমরা কি আমাদের 0 মানে 0 বি থেকে 0 এ বিয়োগ দিলে কিন্তু এ বি পাওয়া যাবে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারো? 0 বি, 0 বি থেকে আমাদের কি 0 এ যদি আমরা বাদ দিই তাহলে কি পাওয়া যাবো? আমরা এ বি পেয়ে যাবো, তাই না? তো এইটাই ফর্মুলা হচ্ছে এইটাই। যদি মনে করো আমাদের পি কিউ কোনো দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের পয়েন্ট দেওয়া আছে, তো পয়েন্ট যদি দেওয়া থাকে এরকম ভেক্টর স্থানাঙ্ক মানে স্থানাঙ্ক আকারে প্রকাশ করা থাকে। এখন ভেক্টর মানে কি? যার মানও থাকবে, দিকও থাকবে। এখন এইখানে পয়েন্ট দিয়ে আমাদের মানও বোঝাচ্ছে, দিকও বোঝাচ্ছে। এখানে 5,0, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এক্স অক্ষ বরাবর। এই যে উপরের এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, এক্স এর দিকে। তার মানে এই ভেক্টরটা কোন দিকে? এক্স এর দিকে। এক্স এর দিকে কত ঘর? 5 ঘর। তার মানে এর মান কত? 5। আর কত?
কোন দিকে, এক্স এর দিকে, তার মানে মানও বোঝাচ্ছে দিকও বোঝাচ্ছে, কিন্তু এটা দিচ্ছে স্থানাঙ্ক, স্থানাঙ্ক দিয়ে বোঝাচ্ছে। কিছু কিছু ভেক্টর, আমি ভেক্টরের এইরকম একটা ভেক্টর ধরেছিলাম পি, বলেছিলাম এরকম একটা ভেক্টর কিউ ধরেছিলাম। এরকম দুইটা ভেক্টর থাকলে এর মাঝখান দিয়ে কি যাবে, মাঝখান দিয়ে মাঝে বরাবর কোনো একটা দিক দিয়ে আর লব্ধি যাবে। তো এইখানের যে ফর্মুলা, এখানে পি ভেক্টর কিউ ভেক্টরের মান দেওয়া থাকবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেরকম এখানে ডিরেকশন এরকম তীর চিহ্ন দিয়ে বোঝায় দেয়। তো সেইগুলোর ক্ষেত্রে না, এখানে হচ্ছে কোনো ডিরেকশন বোঝাই দিচ্ছে না, বলে দিচ্ছে এরকম পয়েন্ট আকারে। এখানে হচ্ছে স্থানাঙ্ক দিয়ে বোঝাচ্ছে। তাহলে স্থানাঙ্ক দিয়ে যদি বোঝায় তাহলে আমরা এভাবে বের করব। এবি ভেক্টর আমাদের বের করতে বলবে। তাহলে এবি ভেক্টরটা কি, এবি ভেক্টর আমরা কিভাবে কিভাবে পাবো, এই যে দেখো এবি, এবি মানে হচ্ছে আমাদের এতটুকু ভেক্টর লাগবে। এতটুকু ভেক্টর মানে কি, আমরা এই শূন্য বি, এই সম্পূর্ণটা থেকে শূন্য এ এটা যদি বাদ দিই তাহলে আমরা কি এতটুকু পাবো, শূন্য বি মাইনাস শূন্য এ, এইটাই। যদি আমাদের কখনো দুইটা পয়েন্ট পি কিউ দিতে বলে, তাহলে এখানে দেখো থিওরিটা কি, যেটা পরে আছে সেটা আমরা আগে লিখছি, মানে যেটা পরে এ বি, এই দুইটার ভিতরে কোনটা পরে আছে, বি, বি আগে লিখছি এবং এ পরে লিখছি। মানে যেটা লাস্টে থাকবে সেটা আগে লিখতে হবে, যেটা প্রথমে থাকবে সেটা পরে লিখতে হবে। এরকম ভাবে একটা থেকে আরেকটা বিয়োগ করে আমরা এটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। পি কিউ যদি বের করতে বলে তাহলে কি, সুন্দর মতো পরে যেটা থাকবে সেটা আগে লিখবা, আর তার বিয়োগ চিহ্ন দেবা, তো যেটা থাকবে প্রথমে যেটা থাকবে সেটা পরে লিখবা। এখন এ বি বের করতে বলছে, ও বি, ও বি কত, এই যে বি ভেক্টরটা 7i, এটা আমরা কোথা থেকে পাইছি, এই শূন্য শূন্য বিন্দু থেকে। তাহলে এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে ও এ, কারণ ও এ 5i, এটা কোথা থেকে পাইছি আমরা, শূন্য শূন্য বিন্দু থেকে। তাহলে ও বি কত, ও বি কত, 7i, ও বি হচ্ছে 7i। আর ও এ কত, ও এ হচ্ছে 5i। তাহলে 7i থেকে 5i যদি আমরা বাদ দিই তাহলে কত হবে, 2i। আর এই 2iটা কি, এ বি, এ বি হচ্ছে 2i। বুঝতে পারছো, স্থানাঙ্ক ভেক্টর এগুলো হচ্ছে এভাবে বের করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এখন এই রিলেটেড আমরা ম্যাথ দেখি। তো স্থানাঙ্ক ভেক্টরের ম্যাথ, এটা কি স্থানাঙ্ক ভেক্টরের ম্যাথ। তো এখানে কি বলছো দেখো, এটা কিন্তু ইসাক স্যারের বইয়ের ম্যাথ, ইসাক স্যারের বইয়ের ম্যাথ। স্থানাঙ্ক ভেক্টর এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে আমাদের এ বি ভেক্টর প্রকাশ করতে, এবি ভেক্টরকে প্রকাশ করো এবং এর মান নির্ণয় করো। এখানে আমরা কি বলছিলাম, শুধু আমরা এবি ভেক্টর বের করছিলাম, মান বের করি না। যদি আমাদের মান বের করতে বলতো তাহলে আমরা মান কিভাবে বের করি, আগের লেকচারে তোমাদের দেখাচ্ছিলাম, মান হচ্ছে কি, সহগ প্রথমে রুট হবে, তারপর সহগগুলোর উপর স্কোয়ার হবে, স্কোয়ার দিয়ে যোগ, তাহলে এখানে 2ই হয় মান। বুঝতে পারছো, এবং মান লিখলে এরকম মডুলাস দিতে হয়। তো এখন আমাদের এ এবং বি, এর স্থানাঙ্ক কত, এর জন্য পয়েন্ট দেওয়া আছে কত, -4,3,5। তো একে আমাদের অবশ্যই, এ একটা কি ভেক্টর, একে আমাদের অবশ্যই ভেক্টর রূপে প্রকাশ করতে হবে। তাহলে এ ভেক্টর, আমি কি বলছিলাম, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক, পরে হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক, পরেরটা হচ্ছে জেড এর স্থানাঙ্ক। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বা এক্স অক্ষ বরাবর কোনো একটা জিনিস আছে সেটাকে প্রকাশ করার জন্য সেটার সাথে আই লিখতে হয়, ওয়াই অক্ষ বরাবর কোনো একটা ভেক্টর আছে সেটার জন্য আমাদের জে লিখতে হয়, কারণ এই ভেক্টরগুলোর মান হচ্ছে এক। জেড অক্ষ বরাবর কোনো কিছু থাকলে তার সাথে কে লিখতে হবে। তাহলে -4, তাহলে এটা কি এক্স অক্ষর সাথে, তাহলে আই লিখতে হবে, -4i। তারপরে এই জায়গায় থ্রির আগে কি আছে, কিছু না, তার মানে প্লাস আছে, +3 জে +5 কে। এই যে 5 হচ্ছে জেড অক্ষ বরাবর, প্রথমটা এক্স, তারপর একটা ওয়াই, তারপরে জেড লিখলাম। এখন হচ্ছে আমরা বি লিখবো, বি এর স্থানাঙ্ক কত, 3 - 1 4। তাহলে প্রথমে যেটা সেটা হচ্ছে এক্স এর স্থানাঙ্ক 3i মাইনাস জে, -1 আছে, -1 এখানে হচ্ছে কি মাইনাস জে হয়ে গেল, +4। ঠিক আছে, এটা হচ্ছে এ এবং বি পেয়েছে। আমাদের কি বলছে, এ বি। এই যে এ আর বি, এটা আমরা পাইলাম, এটা কোথা থেকে পেলাম, এটা অবশ্যই আমরা মূল বিন্দু থেকে পেয়েছি, যে এর আগে 0 এ 0 বি লিখলাম। এখন আমাদের কি বের করতে বলছে, এ বি, এ বি আমরা বের করব। এ বি বের করার জন্য একটু আগে আমি কি বললাম, যে যেটা পরে থাকবে সেটাকে প্রথমে লিখতে হবে, 0 বি - 0 এ। এখন 0 বি, বি কত এইটা,
3i মাইনাস জে প্লাস 4k, এইটা মাইনাস এইটা বসবে, মাইনাস 4i প্লাস 3j প্লাস 5k। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা মনে করি চিহ্ন উল্টাই দেব, 3i মাইনাস জে প্লাস 4k, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাস 4i, এই মাইনাস এই প্লাসে কি হবে মাইনাস, মাইনাস 3j, এই মাইনাস এই প্লাসে কি হবে মাইনাস 5k। এখন আমাদের কি নর্মাল যোগ বিয়োগের মতো, এখানে আয়ের সাথে কত আছে, তিন তিন যোগ আছে, আর এখানে আয়ের সাথে চার কি আছে যোগ আছে, তাহলে এই জায়গায় চারটা আই আছে, এখানে তিনটা আই যোগ আকার আছে, তাহলে কয়টা হবে যোগ করলে 7i। এখানে মাইনাস জে, আর এখানে আছে কত মাইনাস 3j, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, কিন্তু চিহ্ন থাকবে কি মাইনাস, তাহলে মাইনাস 4j, নর্মাল যোগ বিয়োগের মতো। কি এখানে চারটা কে আছে, এখানে মাইনাস 5k, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস, এইটা হয়ে গেল কি এ বি। এখন আমাদের কি বলছে, এ বি ভেক্টরকে প্রকাশ করে, এ বি ভেক্টরকে আমরা কি করছি প্রকাশ কিন্তু করছি, কিন্তু আমাদের এখন এর মানও নির্ণয় করতে বলছে, এখানে দেখো মানও নির্ণয় করতে বলছে। তাহলে এটা যদি আমরা মান নির্ণয় করি, মান কিভাবে নির্ণয় করে বলছিলাম, মান হচ্ছে কি স্কোয়ার রুট, রুট দিয়ে এই সহগগুলোর উপর স্কোয়ার, 7 স্কোয়ার, প্লাস এই জে এর সহগ কত -4, -4 এর উপর স্কোয়ার, প্লাস কে এর সহগ কত কিছু নাই মানে -1, -1 এর উপর স্কোয়ার। বুঝতে পারছো? তো এখন এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে কত, √66, তাহলে এখানে কি 66, এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে মানও বের করলাম এবং ওই ভেক্টরটাকেও প্রকাশ করলাম। তো এভাবে হচ্ছে স্থানাঙ্কর ভেক্টরগুলো এভাবে বের করতে বললে এভাবে বের করা লাগে। ঠিক আছে, তো তোমাদের এরকম স্থানাঙ্ক খালি শুধুমাত্র পয়েন্ট দেওয়া থাকবে, সেই হিসাবে তোমাদের এরকম ভেক্টর বের করতে বলবে, পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট বা বিন্দু দেওয়া থাকবে, সেই হিসাবে তোমাদের অনেক ভেক্টর বের করা লাগতে পারে। যেমন মনে করো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের এই তিনটা পয়েন্ট দেওয়া থাকবে, তিনটা পয়েন্টের পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্ট অনুযায়ী তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে তোমার এই এ বি সি এগুলোকে ভেক্টর আকারে প্রকাশ করতে হবে, তারপরে এ বি বাহু, এ বি এই এ বি বের করতে হবে, এ সি এভাবে বের করতে হবে, বি সি এভাবে বের করতে হবে, তারপরে এই বাহুগুলো নিয়ে দেখতে হবে, বাহুগুলোর মান বের করতে হবে, মান বের করে দেখতে হবে এটা কি হয়, প্রশ্ন অনুযায়ী তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে স্থানাঙ্ক এর ম্যাথ। তো এখন আমরা ভেক্টরের যোগ আর বিয়োগ রিলেটেড একটা ম্যাথ দেখব। ভেক্টরের যোগ এবং বিয়োগ রিলেটেড ম্যাথ আমি আগের দিনই তোমাদের করাইছিলাম, তারপরে যোগ ও বিয়োগ রিলেটেড একটা ম্যাথ শুধুমাত্র দেখাবো। হ্যাঁ, ভেক্টরদের যোগফল ও বিয়োগফল নির্ণয় করো, এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল নির্ণয় করো। তাহলে এইটাকে মনে করো আমরা এ ধরলাম, এ ইকুয়াল টু 6i প্লাস 4j মাইনাস 2k, এই একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বি হচ্ছে কি 6i মাইনাস জে মাইনাস 2k, এই দুইটার যোগফল নির্ণয় করতে বলছে, আমরা এরকম নর্মাল যোগ করে দিই, তাহলে কি হবে এ প্লাস বি, যোগ করে দিলাম, যোগ করে দিলে কি হবে দেখো, এখানে 6 আর এই 6 কত হবে 12i, এখানে 4 আর এখানে কত মাইনাস জে এর আগে কিছু নাই মানে কি -1 আছে, তাহলে 4 আর -1, 4 থেকে একটা বাদ গেলে কত থাকবে +3j, এখানে কত হবে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, কত থাকবে কি -4। এটা হচ্ছে আমরা ভেক্টর বের করলাম। এখন এইদের আমাদের কি বলছে, যোগফল ও বিয়োগফলের মান নির্ণয় করো। তাহলে যোগফলটা যে বের করছি এটার আবার কি মান বের করতে হবে, মান বের করা মানে কি সবগুলোর উপর স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখানে দেখো আমি -4 দিই নাই, কারণ কি -4 এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কি স্কোয়ারে তো মাইনাসটা চলেই যায়, মাইনাস প্লাস হয়ে যায়, তাই ডাইরেক্ট 4 এর উপর স্কোয়ার দিছে, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক সমস্যা নাই, ডাইরেক্ট প্লাস দিয়ে স্কোয়ার দিলেই হয়ে যাবে। তো এইটা যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে কত হবে,
√12 স্কোয়ার √12 স্কোয়ার +3 স্কোয়ার +4 স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 13 আসবে। এই যে হচ্ছে 13। এটা হচ্ছে কি যোগফল বের করলাম, ভেক্টরের কি যোগফল। এখন যদি বিয়োগফল বের করা লাগে, মনে করো বিয়োগফল a - b, বিয়োগফল আর একটু নিচে লিখি। এখন যদি বিয়োগফল বের করা লাগে a - b, বিয়োগফল বের করা লাগলে কি হবে? এখানে b এর আগে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। b এর আগে কি? যদি বিয়োগফল বের করি তাহলে কি এখানে মাইনাস দিয়ে নিই। বিয়োগফল নির্ণয় করলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস আছে, এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে সিক্স 6i থেকে 6i বিয়োগ, তাহলে কত আই? কোনো আই থাকে? কোনো আই থাকবে না। 6i থেকে 6i বিয়োগ দিলে কি কোনো আই থাকবে? কোনো আই থাকবে না। তাহলে এখানে 0। তারপরে এখানে কত? এখানে +j, আর এখানে +4, তাহলে কত থাকবে? +5j। আর এখানে +2k, এখানে -2k, তাহলে এটা কি করলে, এটা করলে 0 হবে। তার মানে কি থাকে? শুধুমাত্র 5j থাকে। তো এটার যদি আমরা মান নির্ণয় করি তাহলে কি সহগের উপর স্কোয়ার, 5 স্কোয়ার, রুট দিয়ে স্কোয়ার, তাহলে কত হবে? 5। এই যে হচ্ছে 5 অ্যান্সার। তো যোগফল বিয়োগফল দুইটারই আমরা মান বের করলাম। ঠিক আছে, যোগফল করছি। এই যে এটা হচ্ছে যোগফল, এর এটা হচ্ছে বিয়োগফল, আর এই যোগফলের মান হচ্ছে এটা, বিয়োগফলের মান হচ্ছে এটা। তো যোগ বিয়োগ এইসব নিয়ে কোনো কনফিউশন নাই আশা করি। ঠিক আছে, এখন আমরা ভেক্টরের গুণে চলে যাব। ভেক্টরের কিসে চলে যাব? ভেক্টরের গুণে চলে যাব। এই যে ভেক্টরের যোগ এবং বিয়োগ, এখানে নিচে অঙ্কটার অ্যান্সার দেওয়া আছে। এই অঙ্কটা কোথাকার? এটা হচ্ছে 37 নম্বর অঙ্ক। এটা ইসাক স্যারের বইয়ের 37 নম্বর অঙ্ক। তো এখন আমরা ভেক্টরের গুণে চলে যাব। ভেক্টর এর গুণ। ভেক্টর এর গুণে চলে যাব। এখন ভেক্টরের গুণ, দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণ। দুটি দিক রাশি বা ভেক্টর রাশির গুণফল সাধারণত দুই প্রকার। ভেক্টর রাশির গুণ কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার গুণন বা ডট গুণন। আরেকটাকে কি বলে? ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখন স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে? দুটি ভেক্টর রাশির গুণনে গুণফল একটি স্কেলার রাশি হলে এই গুণনকে স্কেলার গুণন বলে। গুণফল একটা স্কেলার রাশি হবে। গুণফল কি হবে? স্কেলার রাশি হবে এবং এদের মাঝে ডট চিহ্ন দিয়ে দিতে হয়। তুমি দুইটা ভেক্টরের গুণ, মনে করো এ একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের গুণ যদি একটা স্কেলার হয়, স্কেলার রাশি, স্কেলার মানে রাশি মানে কি যার মান আছে, দুইটা ভেক্টরের গুণ মনে করো 10 হলো, তাহলে কি এই দুইটা ভেক্টরের গুণ হচ্ছে কি স্কেলার গুণন। স্কেলার গুণন, দুইটা রাশির গুণ হচ্ছে কি স্কেলার গুণন। এখন কি যখন স্কেলার গুণন হবে, যদি দুইটা রাশির গুণফল আমরা একটা মান পেলাম, তাহলে কি তখন এই দুইটা স্কেলার, তখন এই দুইটার মাঝে যে গুণটা, সেই গুণটাকে আমরা এরকম ডট দিয়ে প্রকাশ করি। মানে এ ডট বি, এরকম হবে। বুঝতে পারছো? স্কেলার গুণ, তার মানে এ ডট বি মাঝে যদি ডট চিহ্ন থাকে, তাহলে সেই যে দুইটা ভেক্টরের মাঝে যদি ডট চিহ্ন থাকে, তার মানে কি এই দুইটা ভেক্টর হচ্ছে গুণ আকারে আছে। তাহলে এটা কোন গুণ? স্কেলার গুণ। স্কেলার গুণনের বৈশিষ্ট্য কি? এই দুইটা গুণ করার পর একটা মান আসবে, কোনো দিক আসবে না। মান আসবে, কোনো দিক আসবে না। এর মানে কি, এই যে যেমন 10, মনে করো 10 আসতে পারে, 20 আসতে পারে, 100 আসতে পারে, যাই আসে, কিন্তু এমন আসবে না 10i 20j। এটা কি? এটা কিন্তু দিক, দিক প্রকাশ করতেছে, এক্স অক্ষ বরাবর দিক, ওয়াই অক্ষ বরাবর দিক, এরকম কোনো দিক আসবে না, শুধুমাত্র মান আসবে। সেটা হচ্ছে কি স্কেলার গুণন। এখন স্কেলার গুণন কিভাবে করে এইগুলো আমরা দেখবো। তারপর তার মানে আমরা বুঝতে পারলাম স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে। আরেকটা হচ্ছে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন, ক্রস গুণন। তো ডট গুণনের আরো কিছু বৈশিষ্ট্য দেখো। তো ডট গুণন, বিশেষ ক্ষেত্র, ডট গুণনের সূত্র কি? ডট গুণনের সূত্র হচ্ছে এ ডট বি। দুইটা ভেক্টর যদি এরকম গুণ আকারে থাকে, তাহলে এটা আমরা কিভাবে বের করবো? দুইটা ভেক্টরের মান, দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল।
এটা যদি এইটা দুইটা ভেক্টরের মান গুণ করে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের cos থিটা যদি আমরা গুণ করি তাহলে দুইটা ভেক্টরের ডট গুণন পেয়ে যাব। এর মানে কি, মনে করো এই যে একটা ভেক্টর, দুইটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। অবশ্যই এই ভেক্টরগুলো কিন্তু আই জে কে ফরমেশনও থাকবে, আই জে কে ফরমেশনও থাকবে, আই জে কে ফরমেশনও থাকবে এই ভেক্টরগুলো। মানে কি, এ ভেক্টরটা আই জে কে ফরমেশন থাকে, এই ভেক্টরটা মনে করো 5i হলো, বা বি ভেক্টরটা মনে করো 8k হলো, 8i হলো মনে করো, ঠিক আছে? তো এরকম এরকম যদি দুইটা ভেক্টর থাকে আই জে কে ফরমেশন, মানে দুইটা ভেক্টর যদি আই জে কে এরকম স্থানাঙ্ক অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে, এই দুইটা ভেক্টরের ডট গুণন কি হবে, এই এ এর মান বের করতে হবে, এ এর মান বের করতে হবে আলাদা আলাদাভাবে। এই যে ডট গুণন কি হবে, এ এর মান বের করতে হবে, তারপরে বি এর মান বের করতে হবে, এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, তারপরে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এর cos থিটা নিতে হবে। মধ্যবর্তী অ্যাঙ্গেলের cos থিটা নিলেই সবকিছু আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা এ ডট বি এইটা পেয়ে যাব। বুঝতে পারছো? এখন এখানে দেখো, যদি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা ইকুয়াল টু পি কিউ, এক্ষেত্রে ভেক্টর দুটি পরস্পরের সমান্তরাল হবে। আলফা যদি 0 ডিগ্রি, মনে করো একটা ভেক্টর এইদিকে, বি ভেক্টর এদিকে কাজ করতেছে, যদি আলফা মানে যদি দুইটা ভেক্টরের কোণ 0 ডিগ্রি হয়, মানে দুইটা ভেক্টরের মধ্যে কোনো কোণই নাই, তাহলে কি আরেকটা ভেক্টর এইদিকে হবে? অবশ্যই এইদিকেই হবে আরেকটা ভেক্টর, তাই না? তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা যদি 0 হয়, ঠিক আছে, এখানে দুইটা ভেক্টরের কজ আলফা, আলফা যদি 0 হয় তার মানে কি দুইটা ভেক্টর একই দিকে, তো সেটাই বলছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে এই যে এই বি ভেক্টর যেই দিকে, আরেকটা ভেক্টর এটা যদি এ ভেক্টর হয় সেটাও সেই দিকে, যদি আলফা দুইটার মধ্যে কোনো কোণ আছে, কোনো কোণ নাই। এখানে কিন্তু একটা কোণ ছিল, কিন্তু এটা আস্তে আস্তে এরকম নিচে নামতে নামতে দুইটা একই সাথে কোনো কোণ নাই। যদি এরকম হয় তাহলে কি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, সমান্তরাল। তার মানে কি এখানে এই সূত্র আমরা কি বসাইতে পারি, পি ডট কিউ, পি কিউ কস 0 ডিগ্রি। যদি বলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে কি পি কিউ কস 0 ডিগ্রি, তাহলে ইকুয়ালটি কি হবে, পি কিউ। যদি দুইটা ভেক্টর এই যে আলফা যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি দুইটা ভেক্টরের মধ্য কোণ যদি 90 ডিগ্রি হয়, মানে এই যে একটা ভেক্টর আর একটা ভেক্টর এই যে বি এবং এ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বুঝতেই পারি এটা কি একটা আরেকটা লম্ব হয়, তাই না? তো সেটাই বলছে, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ডট গুণন কত দেখো, যদি 90 ডিগ্রি হয়, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে লম্ব। আর লম্ব যদি হয় তাহলে কি, এই যে এই সূত্রে, এটা হচ্ছে কি ডট গুণনের সূত্র, ডট গুণনের সূত্র কি, এইটা না, ডট গুণনের সূত্র হচ্ছে এইটা, এ ডট বি ইকুয়াল টু এ বি কজ আলফা। যদি 90 ডিগ্রি হয় তাহলে এ বি কস 90 বসবে, কস 90 মান কত, 0, তাহলে ডট গুণন এ ডট বি কত হয়ে যাবে, ফুল টার্মটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সূত্রে যদি আমরা 90 বসাই তাহলে এই টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তার মানে কি একটা ভেক্টর আর একটা ভেক্টর ডট গুণফল 0, ডট গুণফল যদি 0 হয় তার মানে কি লম্ব, তাই না? ডট গুণফল 0, ডট গুণফল যদি 0 হয় তাহলে লম্ব হবে। তার এইটা হচ্ছে কোন কেস, যদি দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে লম্ব হবে, এবং লম্ব যদি হয় তাহলে কি ডট গুণফল 0 হবে, তাই না? আবার যদি আলফা যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে মানে কি একটা ভেক্টর এদিকে কাজ করতেছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে আরেকটা ভেক্টর এদিকে কাজ করতে, তাহলে কি দুইটা ভেক্টর কিন্তু সমান্তরাল, কিন্তু কি একটা একটার বিপরীত, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল এবং একটা একটার কি বিপরীতমুখী। বুঝতে পারছো? এটাই হচ্ছে ভেক্টরের ডট গুণফল। তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি লম্ব, ডট গুণফল ইকুয়াল টু 0 হলে লম্ব। লম্বট, তোমরা এই ওয়ার্ডটা মনে রাখবা, লম্বট, লম্ব, লম্ব হবে কখন, লম্ব হবে কখন, যখন ডট গুণফল ইকুয়াল টু 0 হবে, ডট গুণফল ইকুয়াল টু 0 হলে লম্ব। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো সূত্র কি, এ ডট বি সমান এ বি কজ আলফা। তো আমরা কোনো ভেক্টরের ডট গুণফল এভাবে বের করব, যদি ভেক্টরের দিক মানে কোণ নির্ণয় করতে বলে, ভেক্টরের কোণ নির্ণয় আমরা এই সূত্র দিয়ে করব। এই যে দেখো আলফা আছে,
এই আলফাটা দিয়ে আমরা কোণ নির্ণয় করতে পারবো, এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো ডট গুণফল এটা। এখন হচ্ছে ভেক্টরের গুণন বা ক্রস গুণন কাকে বলে, ভেক্টর গুণন বা ক্রস গুণন কাকে বলে। তো দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। মানে দুইটার ভেক্টর রাশির গুণফল, এই যে একটা মনে করো ভেক্টর রাশি এ আছে, এই যে আরেকটা ভেক্টর রাশি বি আছে, তাই না? এখন এ এর মনে করো যে যে কোনো আছে 7i+5 যে কোনো একটা আছে এ, আর বি আছে কি যে কোনো একটা বি, মনে করো 5j+7k, যাই হোক কিছু একটা আছে। এখন 7i, ভুল হয়েছে, 15i+2j, ঠিক আছে? এখন মনে করো এরকম দুইটা ভেক্টর আছে, এখন এই দুইটা ভেক্টরের গুণফল মানে এ আর বি, এই দুইটা গুণফল করার পরও যদি আমাদের কি হবে, ভেক্টর রাশি আসবে। তার মানে কি দুইটা গুণফল করার পরেও আমাদের কি আসবে, আই জে কে যদি আসে, মনে করো এই দুটা গুণ করার পরও আমাদের কি আসলো, 7i+8j এরকম আসলো। দুইটা গুণফল, দুইটা ভেক্টর আছে এরকম, আই জে কে ফরমেশনে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের গুণফল করার পরও যেইটা আসলো সেটাও আমাদের আই জে কে তে আসলো। তাহলে এই দুইটা ভেক্টরের গুণকে কি বলা হবে, ক্রস গুণ, ক্রস গুণ বা ভেক্টর গুণ, ক্রস গুণ বা ভেক্টর গুণ। কারণ কি এই দুইটা গুণের ফলে আমাদের কি ভেক্টর রাশি আসছে, আই জে কে আসছে, তাই না? আই জে কে মানে কি দিক, আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে অক্ষ বরাবর। তখন এই দুইটার মাঝখানে আমাদের কি ক্রস ক্রস চিহ্ন দিতে হবে। যেটা মাঝখানে ক্রস চিহ্ন দিল্লি দেওয়ার পরে যদি এই দুইটার গুণফল আমাদের আই জে কে আসে, তার মানে এটা এই গুণটাকে কি বলে, ভেক্টর গুণন বা ক্রস গুণন। ক্রস গুণনের সূত্র কি, দুইটা ভেক্টরের ক্রস গুণনের সূত্র হচ্ছে দুইটা ভেক্টরের মান, দুইটা ভেক্টরের আলাদা আলাদা মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সাইন অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইন থিটা, এটা হচ্ছে ভেক্টর গুণনের সূত্র। তো ভেক্টর গুণন বা স্কেলার গুণন এভাবে এই সূত্র দিয়ে বের করতে হবে। তো এখন এই সূত্র দিয়ে বের করতে হবে। এখন আমরা ভেক্টর গুণন এবং স্কেলার গুণনের অঙ্ক করব। এখানে কি বলছে, তো আশা করি সব বুঝতে পারছো। এখন আমরা ভেক্টর গুণন এবং স্কেলার গুণনের কি করব, অঙ্ক করব। তো এখন আমরা ভেক্টরের এই গুণের উপরে কিছু অঙ্ক দেখব। তো এখানে এই যে 50 নম্বর অঙ্কটা, এটা ইসাক স্যারের বইয়ের অঙ্ক। ইসাক স্যারের বইয়ের লাস্টের দিকের যে 50 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা। তো এখানে কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, দুটি ভেক্টর আসে, এদের স্কেলার গুণন ও ভেক্টর গুণফলের মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলছে। এখন স্কেলার গুণন কি, এ ডট বি, দুইটার ডট গুণ করতে হবে, তাই না? এখন এ কত দেওয়া আছে, তাহলে এ ডট বি, প্রথমে আমরা এ বসাবো, 2i+2j-k ডট বি বসাবো, 6i-3j+2k। এখন ভেক্টরের গুণ কিভাবে করতে হয়, ভেক্টরের এটা হচ্ছে কি স্কেলার গুণ, দুইটার মধ্যে আমাদের কি বলছে, স্কেলার গুণফল, এর জন্য আমরা কি ডট দিছি। এখন ভেক্টরের গুণ হচ্ছে নরমাল গুণ। কিভাবে নরমাল গুণ, এই এখানে কি আছে, আই আছে, এখানে কি আছে, আই আছে, এই আয়ের সহগের সাথে এই আয়ের সহগ গুণ হবে, তারপর এখানে বসে যাবে। যেমন এখানের আয়ের সহগ কত, 6, এখানের আয়ের সহগ কত, 2, 6 দুগুণা কত, 12। কিন্তু এর সাথে কোনো আই জে কে হবে না। কেন হবে না, কারণ স্কেলার গুণন, স্কেলার মানে কি, স্কেলার ভেক্টর, এর মানে কি, এর শুধু মান আছে। স্কেলার গুণনের শুধুমাত্র কি মান আছে, তাই এখানে এটার সাথে কিন্তু কোনো সময় আই জে কে হবে না, আই জে কে হবে না, এটা কাটা। তাহলে 6 × 2 = 12। এখন আবার দেখো এই জায়গায় কি জে এর সহগ কত, +2, এখানে জে এর সহগ কত, -3। এই +2 আর এই -3 গুণ করে যেটা হবে সেটা এখানে বসবে। +2 আর -3 গুণ করলে কত হবে, -6 হবে। কোনো আই জে কে হবে না। তবে এখানে কত, -কে, কে এর আগে
কিছুই নাই, তার মানে কি ওয়ান আছে, -1, -1 এর সাথে এখানে কে এর সহগ কত, 2, +2, -1 এর সাথে +2 গুণ করলে কত হবে, -2। তাহলে এটা করলে কত হবে, 4 অ্যান্সার। তো এ ডট বি, এটার মান কত, এ ডট বি, এই স্কেলার গুণনের মান কত পেলাম আমরা, 4 পাইছি। আমাদের বলছে মান বের করতে, তাহলে আমরা এই যে একটার মান কিন্তু বের হয়ে গেছে, একটার মান কত পাইছি, 4 পাইছি। এখন আমরা যেটা করবো ভেক্টর গুণ, তার মানে আমরা দেখে ফেললাম যে ডট গুণ কিভাবে করে, এই যে আয়ের সহগের সাথে আয়ের সহগ, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ। এখন ভেক্টর গুণফলের মানে আমরা ভেক্টর গুণন করব। ভেক্টর গুণন মানে কি, এ ক্রস বি, এই দুইটা আমরা গুণ করব, তাই না? এখন ভেক্টর গুণন আমাদের ম্যাট্রিক্স ফরমেশনে করতে হয়। ম্যাট্রিক্স ফরমেশনে তোমরা ম্যাথের ম্যাট্রিক্স হয়তো পড়ছো, ম্যাট্রিক্স ফরমেশনে করতে হবে। কিভাবে করতে হবে, প্রথমে আই জে কে, এরকম ভাবে আমরা ম্যাট্রিক্সের মতো লিখবো। তারপরে এই আয়ের এ ক্রস বি না, এ এর সহগগুলো এই নিচে বসবে, এর এর আয়ের সহগ কত, 2, তাহলে এই আয়ের নিচে 2 বসবে। জে এর সহগ 2, কে এর সহগ কত, কে এর সহগ -1, বি এর সহগগুলো নিচে বসে যাবে, বি এর সহগ কত, 6, বি এর আয়ের সহগ 6, এখানে কত, -3, আর কে এর সহগ কত, 2। এইখানে এভাবে বসে যাবে। এ ক্রস বি কিভাবে নির্ণয় করবো, আমরা প্রথমে ম্যাট্রিক্স ফরমেশনে এখানে বসবে, তারপরে আমরা কি, এই যে প্রথমে আই লিখবো। আই কোন, আয়ের কলাম কোনটায়, এই কলাম, এইটা, তাহলে এই দুইটা বাদ যাবে, এই দুইটা বাদ যায়, এইটা এটা গুণ হবে, এটা গুণ করলে 2 দুগুণা কত, 4, তারপর বিয়োগ হবে, এটা হচ্ছে সূত্রের বিয়োগ, সূত্র, এটা গুণ করে বিয়োগ দিতে হবে, এটা গুণ করছি, বিয়োগ দিছি, তারপরে কি এই দুইটা গুণ করতে হবে, -1 এর সাথে -3 গুণ করলে কত হয়, 3 হয়, তাহলে এখানে 3 হয়ে যাবে। শেষ। প্রথমে আমরা আই নেব, আই নিয়ে এই সারি এই কলাম বাদ, ম্যাট্রিক্সে যেভাবে আমরা গুণ করি আর কি, ম্যাট্রিক্স ফরমেশনে যেভাবে আমরা গুণ করি, তাহলে এই আই, এই সারি কলাম বাদ, তারপরে এটা গুণ করে বিয়োগ দিয়ে এটা গুণ। বুঝতে পারছো? এখন আমরা আয়ের কাজ শেষ, এখন আমরা জে লিখবো। জে এর আগে সূত্রের মাইনাস, জে, ম্যাট্রিক্সে আশা করি তোমরা এটা পড়ছো বা এটা পারো, না পারলেও এটা দেখো, জে এর আগে আমাদের মাইনাস লিখতে হবে, এটা হচ্ছে সূত্র। এখন কি, জে এর কোন সারি, এই কলাম, এই সারি বাদ, তাহলে এখন কি, এই আর গুণ হবে, এই আর গুণ হবে প্রথমে, 2 দুগুণা 4, গুণ হয়ে সূত্রের একটা মাইনাস হবে, মাইনাসে এইটা আর এটা গুণ হবে, এটা গুণ করলে কত হবে, -6, -6। তোমাদের আর একটু ভাঙিয়ে লিখলাম, -6, বুঝতে পারছো? এখন এই কে বসবে, প্লাস কে, কে এর জন্য এটা বাদ, এটা গুণ হবে, আর গুণ হবে, 3 দুগুণা 6, -6, সূত্রের মাইনাস, আর এখানে 6 দুগুণা 12। এভাবে আমাদের কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা এখানে কাজ করবো, এখানে 4 থেকে 3 বাদ দিলে কত থেকে, 1 থেকে, 1 আই, তার মানে কি শুধু আই। এখানে দেখো 4 মাইনাস -6, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 4 + 6 মানে কত হয়, 10 হয়, 10, আর এখানে আছে কত, মাইনাস, তাহলে -10 জে, আর এখানে কে, -12 আর -6, তাহলে কত হবে, -18, আর এখানে আছে কি, কে, -18 কে। তাহলে এটা হচ্ছে ক্রস গুণন, এ ক্রস বি, এ ক্রস বি আমরা কি পেলাম, এ ক্রস, যেটা পেলাম সেটা হচ্ছে আই -10 জে -18 কে। এখানে দেখো ক্রস গুণনে কিন্তু আমরা আই জে কে পাইছি, মানে কি মান এবং দিক, মানে ক্রস গুণনে কিন্তু আমরা দিক পাইছি, আই জে কে ফরমেশন, তাই ক্রস গুণন হচ্ছে ভেক্টর গুণন। এই যে ভেক্টর গুণন আর ক্রস গুণন একই। তো এটার আমাদের কি বলছে, আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলছে, তাহলে এটার আমাদের মান নির্ণয় করতে হবে। মান কিভাবে নির্ণয় করে, প্রথমে রুট দেবো, তারপর সবকটা সহগের উপর স্কয়ার, এই আয়ের আগে পরে কিছু আছে, আগে কিছু আছে নাই, তার মানে 1 আছে, 1 স্কয়ার, প্লাস যোগ দিতে হবে এই জে এর সহগ
10 স্কোয়ার, -10 নিলে হবে, কিন্তু স্কোয়ার করার ফলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই জন্য শুধু 10 নিলাম, প্লাস 18 স্কোয়ার। এটা যদি আমরা করি তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে 5√17। তো এটা হচ্ছে ক্রস গুণনের অ্যান্সার, আর এটা হচ্ছে ডট গুণনের মান। ক্রস গুণনের মান আর হচ্ছে ডট গুণনের মান। তো এইভাবে হচ্ছে এগুলো বের করতে হয়। তাহলে আমরা ক্রস গুণন কিভাবে বের করে, ডট গুণন কিভাবে বের করে আমরা এটা শিখলাম। এটা হচ্ছে কি ইসাক স্যারের বইয়ের 50 নম্বর ম্যাথ। তো এই যে ম্যাথটা এখানে সলিউশনটাও দেওয়া আছে, আমিও তোমাদের করে বুঝাই দিলাম। তো এখন হচ্ছে ভেক্টরের দিয়ে আমরা কোণ নির্ণয়, মানে ভেক্টর দিয়ে আমরা ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টর গুণন দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর দিয়ে কোণ নির্ণয়। তো ভেক্টর দিয়ে কোণ নির্ণয় দেখো, ডট গুণন, এইখানে দেখো এ ডট বি এর সূত্র কি, এ এর মান আলাদা, বি এর মান আলাদা এবং তাদের cos থিটার গুণ, তাই না? এটাই তো সূত্র। তো এখান থেকে আমরা এ আর বি যদি নিচে নিয়ে যাই তাহলে এ ডট বি উপরে থেকে আর নিচে এ এর মান আর বি এর মান থেকে ইকুয়াল টু cos থিটা, তাই না? তাহলে cos থিটা ইকুয়াল টু এ ডট বি, আর নিচে এ বি লেখা যায়। এখন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, cos ইনভার্স এ ডট বি, আর নিচে এ এর মান বি এর মান, এটা লেখা যায়। তার মানে এইটাই হচ্ছে কোণ। মানে কি, এই যে দুইটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর এ ভেক্টর, মনে করো আই জে কে দিয়ে কিছু একটা আছে, আই জে কে দিয়ে কিছু একটা আছে, এখানে একটা বি ভেক্টর আই জে কে দিয়ে কিছু একটা আছে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেটা আমরা কোন সূত্র দিয়ে বের করতেছি এখানে, এটা কি ডট গুণ, তাহলে কি স্কেলার গুণন দিয়ে আমরা কোণটা বের করব, স্কেলার গুণনের সূত্র দিয়ে কোণটা বের করব, স্কেলার গুণন বা ডট গুণ দিয়ে কোণ বের করা, ডট গুণ, ডট গুণ দিয়ে কি কোণ বের করা। তো দুইটার মধ্যবর্তী কোণ এভাবে বের করব, তার মানে কি দুইটার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে দুইটা ভেক্টরের ডট গুণ হবে আর নিচে দুইটা ভেক্টরের আলাদা আলাদা মান। এই যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে দুইটার ডট গুণফল, নিচে দুইটার আলাদা আলাদা মান। তাহলে এটা হচ্ছে কি দুইটা ভেক্টর যদি আই জে কে ফরমেশনে থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে ভেক্টর দিয়ে কোণ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো চলো এখন আরেকটা প্রশ্ন, এই যে যে ভেক্টর দিয়ে কোণ নির্ণয়, আমরা সূত্র কি জানছি, এটা হচ্ছে ডট গুণনের সূত্র, আর একটা আছে ক্রস গুণনের সূত্র। ক্রস গুণনের সূত্র কি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। এইখানেও থিটা ইকুয়াল টু কি, কোণ বোঝায়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে ডট গুণ, মানে ডট গুণন দিয়ে আমরা কেন কোণ নির্ণয় করব, কেন আমরা ক্রস গুণন দিয়ে কোণ নির্ণয় করব না, বা কেন ক্রস গুণন দিয়ে কোণ নির্ণয় করে না, এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের বলি। এইখানে দেখো একটা প্রশ্ন লেখা আছে, ভেক্টরের কোণ নির্ণয়ে সবসময় কেন ডট গুণ ইউজ করা হয়, ক্রস গুণ কেন ইউজ করা হয় না? ক্রস গুণনের সূত্র কি, এ ডট বি, ক্রস গুণনের সূত্র কি, এ ক্রস বি, ক্রস গুণনের কি সূত্র, ক্রস গুণনের সূত্র হচ্ছে এ এর মডুলাস বি এর মডুলাস সাইন থিটা। এই যে একটা ভেক্টর আইজেকে তে যদি থাকে, আরেকটা ভেক্টর বি আইজেকে যদি থাকে, তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত নিয়ে আমরা হচ্ছে ক্রস গুণনের অ্যাঙ্গেলটা পাই। তাহলে এই সূত্রটা দিয়ে কেন আমরা থিটাটা বের করি না, কেন প্রশ্নে সবসময়, প্রশ্নে যদি কোণ নির্ণয় করতে বলা হয় আমরা ডট গুণ দিয়ে অঙ্ক করি, সেটা একটু দেখো। এখন মনে করো একটা ভেক্টর, এই যে এ একটা ভেক্টর, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভালো মতো, এ একটা ভেক্টর, আর একটা ভেক্টর কি, এই যে বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ডট গুণন এবং ক্রস গুণন দিয়ে বের করার চেষ্টা করব, দেখবো যে কোণ ঠিক হয় কিনা। ঠিক আছে, তাহলে ডট গুণন পদ্ধতি যদি আমরা বের করি তাহলে কি, এ ডট বি সমান এ বি কস থিটা, থিটা ইকুয়াল টু কি কজ ইনভার্স এ ডট বি, আর নিচে এ বি, এ ডট বি, দুইটার প্রথমে আমাদের কি ডট গুণন করতে হবে। তাহলে দুইটার যদি আমরা ডট গুণন করি, এ ডট বি, এইখানে দেখাই, আরো ভাঙে ভাঙে দেখাই, এ ডট বি যদি করি, এর আছে কত 2, আর এখানে আছে কত 3, তাহলে এই আয়ের সাথে আয়ের গুণ 3 দুগুণা কত হবে
6 হবে। আর এই 6 এর সাথে 4 এর গুণ যোগ হয়ে 6 এর সাথে এই j এর সাথে j এর গুণ 6 এর 4 এর 4 6 কত 24 হবে। তাহলে এখানে দেখো থিটা ইকুয়াল টু কি লেখা, তাহলে a ডট b একটা 6 প্লাস 24, ঠিক আছে। তারপরে কি a এর মডুলাস মানে কি a এর মান, a এর মান মানে কি a এর কত, এখানে কত আছে এর 2y প্লাস 6j, তাই না? তাহলে মান নির্ণয় করতে কি সহগের উপর স্কোয়ার রুট ওভার 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a এর মান। b এর মান, b কত আছে 3i প্লাস 4j, তাহলে 3 এর উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার রুট দিয়ে 3 এর উপর স্কোয়ার 4 এর উপর স্কোয়ার, তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হচ্ছে ডট গুণন বসাইছি আমরা, নিচে দুইটার আলাদা আলাদা মান। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমরা পাই 18.43। তাহলে থিটার মান আমরা কত পাই, ক্রস গুণন সরি ডট গুণন দিয়ে আমরা থিটার মান পেলাম 18.43 ডিগ্রি। এখন এই একই অঙ্ক আমরা ক্রস গুণন দিয়ে করব, দেখবো যে মানটা কোণের মান কত আসে। যদি কোণের মান ঠিক থাকে তাহলে আমরা এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাবো। চলো আগে ক্রস গুণন দিই, এ ক্রস বি ক্রস গুণন দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে এখানে কি প্রথমে আই জে কে বসাইছি, তারপরে এই এর আয়ের সহগ কত 2, 2 বসাইছি, জে এর সহগ কত 6, 6 বসাইছি, কে এর কোনো সহগ আছে, এখানে কোনো কে এর সহগ নাই, এখানেও কোনো কে এর সহগ নাই, তাহলে কে এর সহগ দুইটাতে 0 0 বসাইছি। বি এর সহগ কত, আয়ের সহগ 3, 3 বসাইছি, জে এর সহগ কত 4 বসাইছি। এখন আমরা কি ক্রস গুণন পদ্ধতিতে অঙ্ক করব। তাহলে এই আই প্রথমে আমরা কি লিখবো, আই লিখবো। এই যে আমরা আই লিখছি, আই লেখা মানে এইটা এটা বাদ, এটা বাদ থাকলে এই 6 এর সাথে 0 গুণ করলে 0, মাইনাস 4 এর সাথে 0 গুণ করলে কত হয় 0 হবে। তাহলে আয়ের এইটা, তারপরে এখন আমরা কি লিখবো, এখন মাইনাস জে, সূত্র এটা হচ্ছে ম্যাট্রিক্সের ফর্মুলার সূত্র, মাইনাস জে লিখছি, মাইনাস জে লিখলে এইটা এটা বাদ, তাহলে কি হবে এই 0 0 সাথে 2 গুণ করলে 0, মাইনাস 3 এর সাথে 0 গুণ করলে 0, ঠিক আছে লিখছি। এখন হচ্ছে আমরা কি প্লাস জে লিখবো, প্লাস জে, জে লেখার পর এইটা এটা বাদ, এই সারি কলাম বাদ, তাহলে কি 4 দুগুণা 8, 8 মাইনাস 3 6 18, মাইনাস 18, 4 দুগুণা 8 মাইনাস 3 6 18, এটা আমরা লিখছি, ঠিক আছে। এখন এইখানে দেখো 0 0, তার মানে এইটা বাদ, এইটাও বাদ, তাহলে শুধুমাত্র কি থাকে প্লাস কে 8 মাইনাস 18, 8 মাইনাস 18 মানে কি মাইনাস 10 কে থাকে, শুধুমাত্র মাইনাস 10 কে থাকে। ক্রস গুণনের ফলে আমাদের কি মাইনাস 10 কে পাইছি, কিন্তু এটার যদি আমরা মান বের করি, মান বের করলে কি হবে, এ ক্রস বি ইকুয়াল টু রুট ওভার 10 স্কোয়ার, এ ক্রস বি ইকুয়াল টু কি রুট ওভার 10 স্কোয়ার মানে কি 10, এটার মান কি 10। এখন এ ক্রস বি এর সূত্র কি জানি আমরা, এ ক্রস বি ইকুয়াল টু এ এর মান বি এর মান, এ এর মান বি এর মান এবং তাদের সাইন থিটা। তো এখন থিটা ইকুয়াল টু কি সাইন ইনভার্স এ ক্রস বি, আর এই দুইটা নিচে চলে যাবে। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি মানে কি, এ ক্রস বি এর মান কত পেলাম আমরা 10 পাইছি, এ ক্রস বি এর মান কত পাইছি 10 পাইছি। আর এ এর মডুলাস বি এর মডুলাস, এ এর মান বি এর মান আলাদা আলাদা ভাবে যদি আমরা বসাই তাহলে সেটা আছে 10 রুট 10। কিভাবে, এই যে এখানে যেরকম আমরা এ এর মান বি এর মান বসাইছি, এই ফুল রাশিটা আমরা এখানেও যা এখানেও তো সেমই তো, তাই না? এখানে যদি বসাই তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু 18.43 ডিগ্রি। তার মানে কোণ এইখানেও যা এইখানেও তা, মানে ডট গুণন দিয়ে তুমি যেই কোণটা পাবা ক্রস গুণন দিয়ে তুমি সেই কোণটাই পাবা। তাহলে কেন কোণ নির্ণয়ে আমরা সবসময় ডট গুণন ইউজ করি, এর কারণ হচ্ছে ডট গুণন পদ্ধতিটা খুব সোজা। এই যে ডট গুণন পদ্ধতি সোজা, কিন্তু এই ক্রস গুণন পদ্ধতি হচ্ছে একটু কঠিন মনে হইতে পারে, কারণ এখানে এই যে ম্যাট্রিক্স ফর্মেশন একটু কঠিন, এটা অনেকের কাছে কঠিন মনে হয়, কঠিন এই যে ক্রস গুণন, এর জন্য ক্রস গুণন পদ্ধতিতে কোণ নির্ণয় করা হয় না। তোমরা সবসময় ডট গুণন পদ্ধতিতেই কোণ নির্ণয় করবা, কিন্তু কেন এটা ইউজ করা হয় সেটা আমি তোমাদের দেখালাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো এখন এই যে আমরা কোণ নির্ণয় কিভাবে করে দেখলাম, এখন হচ্ছে আমরা এই কোণ নির্ণয় রিলেটেড কিছু ম্যাথ দেখি। কোণ নির্ণয় যে 43 নম্বর ম্যাথ, কোথাকার ম্যাথ আশা করি আর বলা লাগবে না, ইসাক স্যারের বইয়ের ম্যাথ। ইসাক স্যারের বইয়ের লাস্টের দিকের যে ম্যাথ আছে সেই ম্যাথটা, এটা হচ্ছে কয় নাম্বার ম্যাথ, এটা 43 নাম্বার ম্যাথ। আমাদের কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া বি একটা ভেক্টর হলে এ ও বি ভেক্টরদের অন্তর্গত কোণের মান নির্ণয় করো। কোণের মান, কোণ নির্ণয় কি ডট গুণন, তাহলে কি করবো আমরা, এ ডট বি, প্রথমেই আমরা কি সূত্র লিখবো, এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস থিটা, কস থিটা, তাই না? তাহলে কি থিটা ইকুয়াল টু কি সূত্র জানছিলাম, কজ ইনভার্স
উপর হচ্ছে কি এ ডট বি, উপর হচ্ছে এ ডট বি, উপরে হচ্ছে এ ডট বি, আর নিচে কি এ এর মান এবং বি এর মান, তাই না? এখন এ ডট বি যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে কি থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি, এর আয়ের সহগ কত? ৩, এখানে বি এর আয়ের সহগ কত? ২, তাহলে ৩ আর ২ কি হবে? গুণে যাবে। ৩ আর ২ কত? ৬। ডট গুণ যেভাবে করে ৩ আর ২ কত? ৬। তারপরে এখানে দেখো জে এর সহগ কত? ৩, আর এখানে জে এর সহগ কত? +১। তাহলে এই ৩ এর সাথে +১ গুণ করলে কত হবে? ৩ হবে। আর এখানে কি চিহ্ন কি হবে? প্লাস হবে। 6 প্লাস 3। আবার দেখো এখানে কে এর সহগ কত? -1, এখানে কে এর সহগ কত? +3। তাহলে ৩ আর -1 গুণ করলে কত? -3। ঠিক আছে, এটা হচ্ছে কি এ ডট বি এর বি বসে গেল, এখানে কিন্তু কোনো আই জে কে হবে না, কারণ এ ডট বি মানে স্কেলার। তো এখন এ এর মান বি এর মান আলাদা আলাদা ভাবে বসে যাবে। এ এর মান কি হবে? √, এ এর মান সবকটা সহগের উপর স্কোয়ার, 3 স্কোয়ার যোগ 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই কে এর আগে কি আছে? -1। তো মাইনাস থাকুক আর প্লাস থাকুক, স্কোয়ার করলে তো মাইনাসটা প্লাস হয়ে যায়, গুণ। এখন কি বি এর মান বসবে, বি রুট দিয়ে বি এর কি 2 স্কোয়ার, বি এর সবগুলো সহগ হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কজ ইনভার্স এই ফুলটুক, তো কজ ইনভার্স এই ফুলটা যদি আমরা করি, এই ফুলটা আমরা ক্যালকুলেটারে বসাই দেবো। ক্যালকুলেটারে যদি বসাই দিই, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স উপরে কত থাকে? উপরে থাকে 6, নিচে থাকে √266। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে সমাধান করি তাহলে থিটা ইকুয়াল টু আসে হচ্ছে 68.4 ডিগ্রি। তাহলে এ ও বি এর অন্তর্গত দ্বয়ের অন্তর্গত কোণের মান কত? কোণের মান হচ্ছে 68.4 ডিগ্রি। তার মানে এ আর বি মনে করো এরকম দুইটা আছে, তার মধ্যবর্তী কোণ কত? 68 ডিগ্রি। তো কোণ নির্ণয় আমরা শিখলাম। তো কোণ নির্ণয় সবসময় আমরা কি ডট গুণন দিয়ে করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তো এই যে দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে। তো কোণ নির্ণয়ের আরেকটা আমরা অঙ্ক করব, এটা 58 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কোথা থেকে আসছে? ইসাক স্যারের বইয়ের অঙ্ক। ইসাক স্যারের বইয়ের অঙ্ক হচ্ছে 58 নম্বর। তোমরা সবাই এই ভিডিওগুলো ভালো মতো দেখবা এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। এখানে বলছে কি পি এবং কিউ ভেক্টর দ্বয় পরস্পরের সমকোণে অবস্থিত। আমাদের বলছে কি দেখাও, আমাদের দেখাইতে বলছে পি আর কিউ সমকোণ, মানে কি এইটা একটা যদি পি হয় আর একটা যদি কিউ হয় তাহলে সমকোণে অবস্থিত, এটা দেখাইতে হবে। কখন সমকোণে অবস্থিত হবে? দেখো তোমাদের যখন আমি দুইটা তো কোণ নির্ণয় আমরা বের করতেই পারবো, এ ডট বি দিয়ে তো আমরা কোণ নির্ণয় বের করতে পারবো। তাছাড়াও আরেকটা যদি সমকোণ থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি লম্ব, আর লম্ব যদি হয় তাহলে কি, এই দেখো এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস থিটা, তাই না? তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ বি কস থিটা এই ফুলটুকের মান কত? 0। তার মানে কি ডট গুণন যদি 0 হয় তাহলে কি হবে? এই দুইটা ভেক্টর পরস্পর সমকোণে বা 90 ডিগ্রিতে আছে, তাই না? তাহলে এই দুইটার আমাদের ডট গুণন বের করতে হবে। ডট গুণন যদি 0 হয় তাহলে আমরা কি বলবো? থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রিতে আছে। সিম্পল হিসাব। তখন এই দুইটার মনে করো আমরা ডট গুণন বের করবো, পি ডট কিউ। ঠিক আছে, পি ডট কিউ। এখন পি এর আই এর সাথে 6 মানে 2i 6i, এর 6 এর সাথে এর 2 গুণ করলে কত হবে? 6 দুগুণা 12, আর এখানে +3 এখানে -4, তাহলে এই দুইটা সহগ গুণ করলে কত হবে? -12। তাহলে এই ডট গুণ ইকুয়াল টু কত হলো? 0 হলো। তাহলে ডট গুণ ইকুয়াল টু 0 হলো আমরা কি, এই যে ডট গুণ ইকুয়াল টু 0 হলো মানে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তার মানে কি এই থিটা এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি ইকুয়াল টু সমকোণ। এটা আমরা ভালো মতো দেখাই দিলাম, সমকোণ। তো তুমি এই অঙ্কটা এইভাবেও করতে পারো। তাছাড়া আরেকভাবে কিভাবে করতে পারো, আমরা আমরা মনে করি এই দুইটার অ্যাঙ্গেল বের করবো। অ্যাঙ্গেল যদি বের করি তাহলে ডট গুণনের মধ্যে কি হবে? পি ডট কিউ ইকুয়াল টু কত? পি এর
মান, কিউ এর মান, আর হচ্ছে কস থিটা, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু কি, আমরা হচ্ছে অ্যাঙ্গেল বের করবো, অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই তো সমকোণ, তাই না? থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে পি ডট কিউ বসবে, আর নিচে হচ্ছে পি এর মান, কিউ এর মান, তাই না? কজ ইনভার্স পি এর মান, কিউ এর মান, তাই না? তো এখন দেখো কজ ইনভার্স পি ডট কিউ কত পেয়েছি আমরা? পি ডট কিউ কত পেয়েছি? 0 পেয়েছি। তাহলে উপরে 0 আর নিচে পি এর মান, কিউ এর মান। পি এর মান কত হবে? রুট ওভার এদের 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার গুণ কিউ এর মান কত হবে? কিউ এর মান রুট ওভার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখন ক্যালকুলেটরে যদি এটা বসাও, উপরে 0 নিচে যাই বসাও, এই ফুল মানটা কত হবে? 0। কজ ইনভার্স 0, তার মানে এখানে ক্যালকুলেটরে বসালে হবে 90 ডিগ্রি আসবে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো তুমি এরকম কোণ বের করেও দেখাইতে পারো থিটা 90 ডিগ্রি, অথবা ডট গুণফল শূন্য মানে হচ্ছে তারা সমকোণের বা 90 ডিগ্রিতে আছে, এটা এভাবেও বোঝাইতে পারো। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর দিয়ে ক্ষেত্রফল বের করা। ভেক্টর দিয়ে ক্ষেত্রফল কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো ভেক্টর দিয়ে ক্ষেত্রফল, হ্যাঁ, ভেক্টর দিয়ে ক্ষেত্রফল, যে কেন ভেক্টর মানে কি, একটা আবদ্ধ, এই যে মনে করো একটা ত্রিভুজ আছে, তো এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে। এখানে এই ভেক্টর দিয়ে আমাদের বললো যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। ভেক্টর দিয়ে এই একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, মনে করো আমাদের বললো ত্রিভুজ দিয়ে ভেক্টরের ক্ষেত্রফলটা বের করো। তাহলে কিভাবে আমরা ক্ষেত্রফলটা বের করব, এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমি দেখাচ্ছি, তারপরে এই ভেক্টর দিয়ে কিভাবে ক্ষেত্রফল বের করে সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখো, কেন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণ এ ক্রস বি। ঠিক আছে, এখন দেখো এই যে একটা, কালারটা চেঞ্জ করি, এই যে মনে করো একটা ত্রিভুজের একটা বাহু এ, ঠিক আছে, এবং এই যে একটা বাহু ত্রিভুজের হচ্ছে বি, এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাই না? এখন আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে এটা কি, এই মিলে একটা ত্রিভুজ হলো, ভূমি কত? ভূমি হচ্ছে এ, তাহলে ভূমির বদলে আমরা কি এ লিখলাম, এ এর মান। আর উচ্চতা, উচ্চতা কোনটা? উচ্চতা কিন্তু এই যে এইটা, এটা কিন্তু কি উচ্চতা, এইটা হচ্ছে কি উচ্চতা। উচ্চতা হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে কি উচ্চতা। এখন দেখো বি কোনটা? বি হচ্ছে এইটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি। এখন আমাদের উচ্চতা লাগবে, উচ্চতা এন বি এর এই বরাবর যদি আমরা উপাংশ বের করি, তাহলেই এই যে উচ্চতা, এই উচ্চতা আর এই উচ্চতা কি সমান হয়ে যাবে। মানে এই বিটা হচ্ছে এইটা, বি হচ্ছে কোনটা? বি হচ্ছে এইটা, এইটা হচ্ছে বি। আর আমাদের এইটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতা। তো এই উচ্চতাটা, আমাদের এই উচ্চতাটা দরকার। আর এইটা হচ্ছে কি, এই দিক বরাবর হচ্ছে কি, এটা হচ্ছে এ, তাই না? আমাদের হচ্ছে ওই উচ্চতাটা দরকার। এখন দেখো এই কোণটা কত? এটা হচ্ছে কি থিটা কোণ। এখন এটা যদি আমি সাইন থিটা লিখি, সাইন থিটা, সাইন লম্ব, আমাদের কোনটা দরকার? এই উচ্চতা দরকার, এই উচ্চতা মনে করো এইচ, সাইন লম্ব, তাহলে লম্ব কত? এইচ, তাই না? সাইন লম্ব অতিভুজ কত? এখানে দেখো বি দেওয়া, তাহলে অতিভুজ কত? বি। তাহলে এই বিটাকে যদি নেই, বি সাইন থিটা ইকুয়াল টু কি হবে? এই উচ্চতা হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? বি সাইন থিটা। এইচ ইকুয়াল টু কি হবে? বি সাইন থিটা, তাই না? তাহলে এই এইচটা কি? বি সাইন থিটা। তাহলে উচ্চতার বদলে আমরা কি লিখতে পারি? বি সাইন থিটা লিখতে পারি। উচ্চতার বদলে আমরা কি লিখতে পারি? বি সাইন থিটা। তাহলে এখানে দেখো এ বি সাইন থিটা, আমরা ক্রস গুণনের সূত্র কি জানি? এ ক্রস বি, এ ক্রস বি এর সূত্র কি জানি? এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা যদি আসে, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি, আর এখানে হাফ তো আগে থেকেই ছিল, তাহলে হাফ গুণ এ ক্রস বি এর মান,
হাফ গুণ এ ক্রস বি এর মান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মানে ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে, একটা এ এবং একটা বি, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে তাদের ক্রস গুণন করতে হবে, এই যে ক্রস গুণ, তারপরে তাদের মান বের করতে হবে, সেই মানের সাথে হাফ গুণ করে দিতে হবে। বুঝতে পারছো ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফলের এই সূত্রটা কিভাবে আসলো? তো প্রথমে ত্রিভুজের যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদের বের করতে বলে, তাহলে কি করতে হবে? প্রথমে দুইটার ক্রস গুণন করতে হবে, এই যে ক্রস গুণন, তারপরে সেই ক্রস গুণন করে সেটার মান বের করতে হবে, সেটার মানকে হাফ দিয়ে গুণ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল তো আছে, আরো অনেক কিছুর ক্ষেত্রফল বের করতে বলে। আরো অনেক কিছুর ক্ষেত্রফল বের করতে বলে, যেমন এখানে দেখো এ ও বি দুইটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এইটা। যদি এ ও বি দুইটি বাহু দেওয়া থাকলে যদি সামান্তরিকের ক্ষেত্রফল বলে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি। এইটার মান এ ক্রস বি এর মান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের দুইটি কর্ণ যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ক্রস বি এর মান। বুঝতে পারছো? এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা যে 4 নাম্বার ম্যাথটা দেখব, এটা হচ্ছে কি ইসাক স্যারের বইয়ের ম্যাথ। ইসাক স্যারের বইয়ের ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে আমরা একটু আগে যে ভেক্টর দিয়ে ক্ষেত্রফল নির্ণয় বের করলাম, বা ভেক্টর দিয়ে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করে, তো সেটার একটা ম্যাথের মাধ্যমে আমরা ক্লিয়ার করব। তো এখানে কি বলছে? এ বি সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি। ভেক্টর পদ্ধতিতে বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করো। ভেক্টর পদ্ধতিতে আমাদের বাহু তিনটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এ বি সি আবার বলছে কি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে ব্যাপারটা কি মনে করো, এই যে এ, এই যে বি, এইটা সি। এর স্থানাঙ্ক কত? 1 2 3। বি এর স্থানাঙ্ক কত? 2 3 1। আবার সি এর স্থানাঙ্ক কত? 3 1 2। বুঝতে পারছো? এরকম তিনটা স্থানাঙ্ক বিন্দু দেওয়া আছে, আমাদের বলছে ভেক্টর পদ্ধতিতে বাহু তিনটা এ বি সি, এই বাহু তিনটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো প্রথমেই আমাদের এ ভেক্টরটা বের করতে হবে। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এটা তো পয়েন্ট আছে, পয়েন্ট থাকলে আমাদের ভেক্টর কনভার্ট করে নিতে হবে। প্রথমে যেটা সেটা হচ্ছে এক্স এর, পরেরটা ওয়াই এর, পরেরটা জেড এর। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, এই লেকচারের প্রথমেই বলে দিয়েছিলাম যে পয়েন্ট দেওয়া থাকলে আমরা কিভাবে বের করতে পারি। কোথায় গেল? এই যে পয়েন্ট দেওয়া থাকলে, কোনো পয়েন্ট, এই যে এ একটা ভেক্টর 5,0 দেওয়া আছে, বি একটা ভেক্টর 7,0 দেওয়া আছে, তাহলে কি প্রথম যেটা সেটা হচ্ছে এক্স এর, পরেরটা হচ্ছে ওয়াই এর। এক্স এর সাথে কি আই, এক্স এর দিকে একক ভেক্টর আই, ওয়াই এর দিকে একক ভেক্টর হচ্ছে জে। তাহলে এটাকে আমরা এইভাবে আই জে কে ফরমেশনে লিখতে হবে পয়েন্টগুলোকে। তো এইখানের এই অঙ্কটাও তাই করতে হবে। কোথায় গেল? হ্যাঁ, এই অঙ্কটা। তো প্রথমে এ কে ভাঙাইতে হবে। তাহলে এ কে ভাঙালে কি হবে? আই প্লাস 2 জে প্লাস 3 কে। ঠিক আছে, কারণ এখানে 1 2 3 আছে। আই, শুধু আই লিখছে, এর কারণ কি? ওয়ান, এর আগে তো ওয়ান আছে অবশ্যই, তাই না? তো এর জন্য এখন বি কে ভাঙালে 2 3 1, তাহলে কি হবে? 2i প্লাস 3j প্লাস কে। এটা হচ্ছে বি। সি কে এরকম আই জে কে ফরমেশন ভাঙালে 3i, 3i প্লাস জে প্লাস 2 কে, আই জে কে ফরমেশনে। তো এ বি সি আমরা ভেক্টর আকারে পাইছি, কিন্তু আমাদের কি ভেক্টরের দৈর্ঘ্য নির্ণয় করতে, দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি এদের আমাদের মান বের করতে হবে। এদের কি মান বের করতে হবে। তো এদের যদি আমরা মান বের করি তাহলে কি এ বি সি, এদের মান যদি বের করি তাহলে কি এদের যে সহগ, সহগগুলোর উপরে কি হবে? স্কোয়ার রুট হয়ে যাবে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, এটা মনে করো মুছে দিয়ে এটা পরে আঁকাচ্ছি আবার। তাহলে এখানে কি হবে? তাহলে এ এর মান, এই যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার দিই তাহলে কি √14। এখন বি এর মান, দৈর্ঘ্য নির্ণয় করা মানে কি এগুলোর মান বের করতে হবে। তো বি এর মান, এটার কি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটাও কত হবে? √14। এই সি, এটাও তোমরা এরকম √/স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করলে এটার মানও আসবে
তাহলে আমাদের যে প্রশ্নে বলছে ভেক্টর পদ্ধতির বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা বাহু তিনটার কি দৈর্ঘ্য বের করছি। এখন আমাদের বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। এখন আমরা ত্রিভুজ কি ধরছিলাম, আমরা পয়েন্ট গুলো যদি আঁকাই, এইটা এ, এইটা বি, এইটা সি। ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ ক্রস বি। এইটাই বলছিলাম, তাহলে এ হচ্ছে কি একটা বাহু, বি হচ্ছে আরেকটা বাহু। তো এইখানে এইখানে মনে করো এ বি, এই বাহুটাকে আমরা পি ধরলাম, এবং এ সি এই বাহুটাকে আমরা কিউ ধরলাম। তাহলে বাহু এ এ বি বাহু, এ বি এই বাহুটা পি, এই বাহুটা কি কিউ। তাহলে আমাদের সূত্র কি হবে? সূত্র হবে পি ক্রস কিউ। এটা হচ্ছে সূত্র। এখন পি আর কিউ তো আমাদের বের করতে হবে। এ আর বি এটা কি আমরা কি বলছি? পি বলছি। তাহলে কি এ বি, এ বি আমাদের বের করতে হবে। এ বি সমান আমরা কি বলছি? পি, পি বলছি। আচ্ছা, এটা এইভাবে লিখি যাতে বুঝতে সমস্যা না হয়। পি ইকুয়াল টু কি এ বি। এখন এ বি আমরা কিভাবে বের করব? এ বি কিভাবে বের করব? যেটা পরে থাকে সেটা আগে লেখা লাগে। মাইনাস, এইগুলো হচ্ছে জিরো বা জিরো জিরো বিন্দু থেকে দূরত্ব। তাহলে এখন এ বি আমরা বের করবো কি, জিরো বি মাইনাস জিরো এ থেকে। তো শূন্য, জিরো বি মাইনাস জিরো এ, এটা কিভাবে বের করবো? এই জিরো বি, এটা থেকে এটা বিয়োগ। তো একটা থেকে একটা বিয়োগ কিভাবে করে, এটা কিন্তু আমি উপরে দেখাই আসছি। তো তোমরা যদি না পারো তাহলে ওইখানে উপর থেকে আবার দেখে নিয়ে এখানে তোমরা করবা। তো এখান থেকে এটা বিয়োগ দিলে আমরা পি পেয়ে যাবো। তাহলে আমি ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ দিয়ে পি এর মানটা লিখে দিলাম। তোমরা কিন্তু এটা করবা, সবকিছু একবারে সব হাতে কলমে একেবারে এ টু জেড করে দিলে তো হইলো না ব্যাপারটা। তোমাদের নিজের এই নিয়ম দেখাইছি, এই অঙ্ক আগে দেখাইছি, তাহলে প্রত্যেক জায়গায় তো সবকিছু এভাবে দেখানো যাবে না, তাই না? তাহলে তোমরা নিজেরা কিছুই প্র্যাকটিস করবে না। তাহলে পি এটা কি হবে? আই প্লাস জে মাইনাস টু কে। কিউ, কিউ ইকুয়াল টু কত? এসি। এসিটা আমরা আবার কিভাবে বের করব? এই সিটা এখানে আসবে, ও সি মাইনাস এইটা এখানে যাবে ও এ। তাহলে এইটা থেকে একটা বিয়োগ, এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে। তাহলে আমরা কিউ পাওয়া যাবো। তাহলে কিউ বিয়োগ দিলে কত আসবে? টু আই মাইনাস জে মাইনাস কে। এই যে একটা বাহু কিউ বাহু আমরা পাইলাম, আর একটা বাহু পেলাম পি, পি বাহু পেলাম। এই দুইটা বাহু যদি দেওয়া থাকে তাহলে তার সেই ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয় সূত্র হচ্ছে এইটা। কিভাবে আসলো এটা? একটু আগে দেখালাম, এই যে ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে, ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে, এই যে দেখো, এই যে একটা বাহু, এই বাহুটা দেওয়া আছে, এবং এই একটা বাহু, দুইটা বাহু যদি দেওয়া থাকে তাহলে সূত্র কি? হাফ গুণ দুইটা বাহুর ক্রস গুণন এবং মডুলাস। ক্রস গুণন করে তার মান বের করে তার সাথে হাফ গুণ করতে হবে, দুইটা বাহু যদি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে এরকম দুইটা বাহু বের করলাম। ঠিক আছে, আমরা কি করলাম? আমরাও তো এখানে দুইটা বাহু বের করছি। দুইটা বাহু, একটা বাহুকে পি ধরছি, আর একটা বাহুকে কি ধরছি, আর একটা বাহুকে আমরা কিউ ধরছি। একটা বাহুকে পি ধরছি আর একটা বাহুকে কিউ ধরছি। এখন আমাদের কি পি ক্রস কিউ করতে হবে, তার মডুলাস করতে হবে, তাকে হাফ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো আমরা সবকিছু মুছে দিলাম। তো এখন পি এবং কিউ, এই দুইটা জিনিস আমাদের কি করতে হবে? প্রথমে ক্রস গুণন করতে হবে, তারপরে তার মডুলাস করতে হবে, তারপরে হাফ দিয়ে গুণ করতে হবে। ক্রস গুণন কিভাবে করে? ক্রস গুণন আই জে কে ফরমেশনে করে। তো আমাদের ক্রস গুণন করতে হবে, পি ক্রস কিউ। কিভাবে? আই জে কে, এই ফরমেশনে পি কিউ কত ছিল? পি ছিল হচ্ছে আই প্লাস জে মাইনাস টু কে, এটা ছিল হচ্ছে পি। কিউ কত ছিল? কিউ ছিল টু আই মাইনাস জে মাইনাস কে। তখন এখানে আয়ের সহগ, এই পি এর সহগগুলো এখানে বসে যাবে, ওয়ান ওয়ান মাইনাস টু, ওয়ান ওয়ান মাইনাস টু। আর এখানে কিউ এর সহগগুলো বসে যাবে, টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান।
ঠিক আছে, এখন আমরা কি ম্যাট্রিক্স ফরমেশনে এটা সমাধান করব। ম্যাট্রিক্স ফরমেশনে এই ক্রস গুণন কিভাবে করে আমি তোমাদের একটু আগে এই লেকচারে একটু আগেই ক্রস গুণন কিভাবে করে সেটা আমি দেখাইছিলাম। তো আই লিখবো, এইটা এইটা বাদ, এটা দিয়ে এটা গুণ হবে, তারপর মাইনাস দিয়ে এটা দিয়ে এটা গুণ হবে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে -1 -2, তারপর মাইনাস জে হবে। এইটার আগে মাইনাস জে, এইটা এইটা বাদ, তাহলে এইটা দিয়ে এই -1 গুণ আর এই -2 গুণ হবে। তাহলে দিয়ে গুণ করলে -4 + 1 প্লাস কে, কে টা দেখাই দিই। কে মানে কি, এইটা এইটা বাদ, তাহলে কি এইটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ করলে কত হবে, -1 হবে। -1 আর সূত্রের একটা -1, সূত্রের একটা -1 এটার সাথে এটা গুণ। একটা শুধু দেখাই দিলাম কারণ এটা একটু আগেই আমি দেখাই দিয়েছিলাম ক্রস গুণন কিভাবে করা লাগে। তো এইভাবে ক্রস গুণন যদি আমরা করি তাহলে কত হয়, এখানে যেটা আসবে সেটা হচ্ছে -3i প্লাস 3j -3k। এটা হচ্ছে কত, হচ্ছে পি ক্রস কিউ আসে। তো এটা যদি আমরা মান বের করি, পি ক্রস কিউ, এখানে আমাদের কি পি ক্রস কিউ এর মান দরকার না, তাহলে পি ক্রস কিউ এর যদি আমরা মান বের করি, মান বের করলে কি হবে, রুট দিয়ে সবগুলোর উপর স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। অনেকে বলতে পারে এখানে মাইনাস কেন নিলাম না, -3 স্কোয়ার যদি নিই তাও তো স্কোয়ারে মাইনাস চলে যায়, তাই না? তো এটা থাকবে, তাহলে এইগুলো করলে 9 × 3 = √27 হবে, √27। তার মানে পি ক্রস কিউ এর মান হচ্ছে √27। এখন আমরা ক্ষেত্রফলের সূত্রে বসাই দেবো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু কি, হাফ গুণ এই পি ক্রস কিউ এর মান, পি ক্রস কিউ এর মান কত, √27, পি ক্রস কিউ এর মান কত, √27। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা যদি করা যায় তাহলে কত আসে, 2.59। তাহলে এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, 2.59। বুঝতে পারছো? তো প্রথমে আমাদের কি করা লাগবে, একটা ক্ষেত্রফল নির্ণয় করা বলতে আমাদের দুইটা বাহু বের করছি আমরা, দুইটা বাহু এখানে এ বি সি, দুইটা বাহু, এসি একটা বাহু, এই বাহুকে আমরা কিউ ধরছি, এ বি একটা বাহু, এই বাহুকে আমরা পি ধরছি। তাহলে এ বি বের করছি, এ বি সমান পি। এ বি কিভাবে বের করে, ওই যে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা দেখাইছিলাম, এ বি কিভাবে বের করে, 0b - 0a, এভাবে এ বি বের করে। তো আমরা প্রথমে দুইটা বাহু বের করছি, দুইটা বাহুর ক্রস গুণন করছি, দুইটা বাহু বের করছি, কারণ দুইটা বাহু বের করছি, তারপরে কি আমরা ক্ষেত্রফলের সূত্র জানি কি, হাফ দুইটা বাহুর ক্রস গুণনের মান। তো দুইটা বাহু বের বের করছি প্রথমে, তারপর দুইটা বাহুর ক্রস গুণন করছি, এই যে ক্রস গুণন করছি, তারপর দুইটা ওই ক্রস গুণনের মান বের করছি, তারপরে এই ফর্মুলায় বসাই দিচ্ছি হাফ আর ওই দুইটা ক্রস গুণনের মান বসাই দিয়ে যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফল। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওগুলো আবার দেখবা, প্রথম থেকে সব ভালো মতো মনোযোগ দিয়ে দেখবা, তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো এই যে আশা করি তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই যে যে অঙ্কটা, এই অঙ্কটার সমাধানও আমি এই যে নিচে দিয়ে দিছি, অঙ্কটার সমাধানও আমি তোমাদের এইখানে নিচে দিয়ে দিছি। ঠিক আছে, তোমরা এই সমাধানটাও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা, আজকের লাইভটা এই পর্যন্তই। তোমরা যারা যারা দেখছো তোমরা সবাই একটু শেয়ার করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ফিজিক্স সাইকেল ওয়ানের আজকে নিয়ে হচ্ছে 3টা লেকচার শেষ হলো, তার ভিতরে ভেক্টরের কয়টা লেকচার, ভেক্টরের 2টা লেকচার শেষ হয়েছে। তো কালকে, এখানে কাল রাত 9:30টায়, কাল রাত 9:30টায়, কাল রাত কাল রাত 9:30টার সময় আমরা ভেক্টর লেকচার 3 নিয়ে হাজির হব, ভেক্টর লেকচার 3 নিয়ে হাজির হব। তো এই ফিজিক্স সাইকেল ওয়ানটা তোমাদের জন্য একদম ফ্রি। তোমরা এইচএসসি যারা 25 ব্যাচ আছো, এইচএসসি 25 ব্যাচ, তোমাদের জন্য এই লাইভ ক্লাসগুলো খুবই উপকার হবে আশা করি। ঠিক আছে, তো আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে কি, আমার নাম এমডি মেহেদি হাসান। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেছি। তো তোমরা আজকের মতো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী লাইভ ভিডিওতে। তো সবাই ভালো থাকো, ভিডিও দেখার জন্য
তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।